দুপুরের কড়া রোদ স্নিগ্ধ হয়ে জানালার পর্দা বেদ করে ভিতরে এসে সারার চোখে আসতেই সারা বুক কুঁচকে গেল। শরীরটা খুব দুর্বল, চোখের কার্নিশ ভেজা। সারা উঠতে চাইল, তবে শুভ্র ভারীভাবে জড়িয়ে ধরে রাখা থেকে সারা মুক্তি পেল না। সারা শুভ্রকে ঠেলতে লাগলো হাত দিয়ে। বুকে কয়েকবার ধাক্কা দিতেই শুভ্র ঘুম ঘুম ভাব নিয়ে চোখ খুলল। তারপর ঘুমন্ত নেশালো স্বরে বলে উঠল, ও পিসি পাখি, ঘুমাতে দাও, ডিস্টার্ব করিও না। সরেন, আমার খুব খিদে লাগেছে, আপনিও খাননি, আমাকেও খেতে দেননি। ও পিচ্ছি পাখি, তোমার পেট ভরেনি এখনো? মানে এত আদর খেলেও পেট ভরলো না, আর একটু খাইবা? সরেন তো, কী সব বলছেন? শুভ্র মুচকি হাসলো, হেসে সারার ঘাড়ে চুমু আঁকলো। সারা কিছুটা কেঁপে উঠল। শুভ্র উঠে বসলো, তারপর টি শার্ট পরে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে সারা এখনো চুপচাপ শুয়ে আছে, মনে মনে রোদ এর প্রতি বিরক্ত মাত্রই গোসল সেরে এসে ঘুমালো। খাওয়ার জন্য ডাকতে আসলেও সারার পায়ে ব্যথা অনুভব করার জন্য যায়নি, ঘুমিয়েছে। সারা খায়নি বলে শুভ্রও খায়নি। সারাকে বুকের মাঝে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল। প্রায় 20 মিনিট পর শুভ্র হাতে করে একটা প্লেট আর একটা পানির গ্লাস নিয়ে ঘরে ঢুকে সারা তাকিয়ে দেখলো প্লেটে বিরিয়ানি। কিন্তু এত কেন? নিজের ভাবনায় নিজের রাগ হলো। শুভ্র তো কিছু খায়নি। শুভ্র সারার পাশে এসে বসলো, প্লেট আর গ্লাসটা বেড সাইড টেবিলে রেখে সারার দিকে ঝুঁকে কপালে চুমু দিল। তারপর উঠে বসালো। শুভ্র বুঝেছে ওয়াশরুমে পা পিছলে পড়ার জন্য ব্যথা পেয়েছে পায়ে। শুভ্র তখন ব্যথার ওষুধ দিয়েছিল বলে এখন আর দিল না। সারা এক দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে আছে। কি স্নিগ্ধ মানুষটা! ইস, কত ভাগ্য করেই না হুট করে তাকে পেল। এত কেয়ার, এত ভালোবাসা। শুভ্র প্লেট হাতে নিয়ে এক লোকমা সারার গালের সামনে ধরে সারাও হা করে গালে নিয়ে খায়। শুভ্র নিজেও এক লোকমা খায়। সারাকে খাওয়াতে খাওয়াতে শুভ্রও খাওয়া শেষ। শুভ্র সারাকে পানি খাইয়ে শুইয়ে দিয়ে প্লেট গ্লাস নিয়ে নিচে চলে আসে। সারা চোখ বুজে শুয়ে থাকে। এই প্রথম শুভ্র তাকে খাইয়ে দিল। ইশকে লজ্জাটা না তার কাছে করছে। শুভ্র মুখ বার চোখের সামনে ভেসে উঠছে। সারা কম্বল টেনে চোখের উপর দিয়ে শুভ্রের জন্য অপেক্ষা করতে থাকে। আজ 2 দিন ধরে ফোন করে করে পাগল হয়ে যাচ্ছে রিহান। ফাতিহা কোনো মতে কল তুলছে না। রিহানের মেজাজ টুঙ্গে। সামান্য কারণে কেউ এভাবে ইগনোর করে? রিহানের এত পরিমাণ রাগ হচ্ছে যে মনে হচ্ছে ফাতিহাকে সামনে পেলে ঠাস করে কয়েকটা চড় লাগিয়ে দিত। এক ধরে 1523 নম্বর কল দিচ্ছে। বাড়ি পুরো ফাঁকা। রিহান গিয়ে চেক করে এসে নয়তো বাড়িতে গিয়েই মেয়েটার কানে চড় লাগাতো। সে শুধু কথা বলেছে একটা মেয়ের সাথে, তাও নিজের বোনের সাথে। এটাকে ভুল বুঝে কথা বলা অফ করেছে। রিহান মোবাইলটা টেবিলের ওপর রেখে নিজের চুলগুলো টেনে ধরল। 2 হাত দিয়ে অসহ্য লাগছে। ফাতিহা যখন ক্লাসমেট আফ্রিদির হাত ধরেছিল তখন সে ভুলে ধরেছে, আর সে নিজের আপন বোনের সাথে কথা বলেছে। এটা নিয়ে ভুল বোঝার কি আছে? রিহান রাগে ফোন হাতে নিয়ে সাদে এসে আবার কল লাগালো ফাতিহার ফোনে। ফাতিহা সবে মাত্র বিছানায় এসে বসেছে। ফোন তার কাছে ছিল, অন্ত নিয়ে গিয়েছিল, তাই আর এই ঝামেলায় ফোনের কথা পুরো ভুলে গেছে। একটু আগেই ফোনটা নিয়ে এসে চার্জে দিল। ফাতিহা ফোন হাতে নিয়ে দেখলো রিহান এর কল। সাথে সাথে রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রিহান একটা রাম ধমক দিল। ফাতিহার আত্মা কেঁপে উঠল। সে করেছেটা কি? এই লোক তাকে এভাবে বকছে কেন? ফাতিহা করুণ কণ্ঠে বলল, আমি কি করেছি? আমাকে বকছেন কেন? ভাইয়া? আমি তোর ভাইয়া হই বিয়াদব? না, সরি, আমি কি করেছি বকছেন কেন? কল ধরিস নাই কেন তুই? আপনি কল দেওয়ার মাত্রই তো রিসিভ করলাম। রিহানের ইচ্ছে হচ্ছে এই মেয়েটাকে পিটিয়ে সোজা বানাতে। এসো এদিকে। ফাতিহাও বুঝলো রিহান রেগে আছে। রিহান রেগে বলে উঠে, ফোন কোথায় রাখিস তুই? আসলে
কি আসলে আসলে আমার ফোন আম্মুর কাছে ছিল। এখানে অনেক বড় ঝামেলা হয়েছে, বাসায় এসে বলবো। রিহানের কথা বলার মাঝেই রিহানের বোন সাদের দরজার কাছে এসে বলে উঠে, রিহু শোন। নিজের বোনকে দেখে রিহান ফাতিহাকে রাখছি পরে কথা বলে। টুকুস করে কল কেটে দিয়ে নিজের বোন জড়িয়ে ধরে। মেয়েটি রিহানের পিঠ চামড়ে বলে উঠে, কেমন আছিস ভাই? ভালো আপু, কখন এলি? এই তো মাত্র এবার একেবারে ব্যাগ গুছিয়ে চলে এসেছি। ওয়াও, সত্যি? রে ভাই, তোরে ছাড়া আর ভালো লাগে না আমারও আপু। মেয়েটি রিহানকে নিয়ে নিচে নেমে আসে। রিহানও হাসি মুখে গল্প করতে থাকে। হঠাৎ মেয়েটি বলে উঠে, কি কোনো খোঁজ পেলি? রিহান হেসে বলল, আগে রেস্ট নাও, পরে বলছি। শ্রাবণের মন বিষিয়ে আছে। দুপুরে খেয়ে ফারুক তালুকদার আর আনিস তালুকদার যখন চলে যাচ্ছিলেন তখন কড়া কণ্ঠে বলে গেছেন শ্রাবণ যেন সারার থেকে দূরে থাকে। শ্রাবণ তখন মাথা নিচু করেছিল। তারা চলে যেতেই শ্রাবণ রুমে এসে সিগারেট দিয়ে হাত পুড়াতে শুরু করে। পৌষাশীল আনন্দ পাচ্ছে সে। চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। বুকের মাঝে অসহ্য যন্ত্রণা, যা সারা নামক ওষুধই সারাতে পারবে। শ্রাবণ হাত পুড়ে যাওয়া সিগারেটেরটা হুট করে নিজের হাতে চেপে ধরে বলে ওঠে, রাত্রি তোকে আমার করেই ছাড়ব। তুই 10 বাচ্চার মা হয়ে গেলেও আমার বাচ্চা মা হবি। এই প্রত্যেক দিনের হিসাব তোর কাছ থেকে তুলব। আই শিওর তোর জীবনে শ্রাবণ ছাড়া অন্য কারোর নাম থাকলে তার অস্তিত্ব নিঃশেষ করে দিব। পুড়ে যাওয়া স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে, ভেতরে লাল মাংস দেখা যাচ্ছে। শ্রাবণ হাসলো, এ যেন কোনো সাইকোর হাসি। শ্রাবণ জানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়, কিন্তু শ্রাবণ তো চামচ দিয়ে তুলবে। শ্রাবণ পৌষাচিক শয়তানি একটা হাসি দিয়ে আর একটা সিগারেট ধরিয়ে আধ কালো ঠোঁটে চেপে ধরে। শুভ্র ঘরে এসে দেখে সারা ঘুমিয়ে গেছে। শুভ্র সারার কপালে একটা চুমু দিয়ে সোফায় বসে নিজের ল্যাপটপ নিয়ে অফিসের বেশ কিছু কাজ জমে আছে, যা এখন তাকে নিজের হাতে কন্ট্রোল করতে হবে। শুভ্র কাজ করা শুরু করলো। ঠিক সেই মুহূর্তে শুভ্র পকেট থাকা ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার দেখে ভুকুসকে কল রিসিভ করতে ওপাশ থেকে চেনা পরিচিত কণ্ঠে শুনে শুভ্র বলে ওঠে, তো তুই? অপর পাশের মানুষটা কণ্ঠ চিনতে পেরে বলে ওঠে, তুই হঠাৎ কোথা থেকে? শুভ্র কণ্ঠ শুনে ওপাশ থেকে শুধু হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণে কল কেটে গেল। শুভ্র আবার কল লাগালো সেই নম্বরে, কিন্তু এবার ফোন বন্ধ দেখালো। শুভ্র ঘামতে শুরু করলো। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। হঠাৎ কি মনে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে সারার পাশে বসে সারাকে বুকের সাথে মিশিয়ে নিল। শুভ্র বুকে অস্বাভাবিকভাবে কাঁপছে। এই শীতের মাঝেও শুভ্র শরীর কাঁপছে। সারাকে নিজের শরীরের সাথে জোরে চেপে ধরল। হঠাৎ ঘুমের ভেতরে শরীর চাপ সহ্য করতে না পেরে সারা চোখ মেলে তাকায়। বুঝতে পারে শুভ্র বুকের মধ্যে, কিন্তু শুভ্রের বুকের ধমনীর দুক দুক আওয়াজ বেশি স্পষ্ট শোনা যাচ্ছে। শুভ্র বুঝলো সারা জেগে গেছে। সারাকে ছেড়ে দিয়ে কাঁপা কাঁপা হাতে সারার মুখ নিজের 2 হাতের মুঠোয় নিয়ে এসে শুভ্র অসংখ্য চুমুতে ভরিয়ে দিয়েই সারার মুখ। সারা হতবাক, মানুষটার হঠাৎ হলোটা কি? সারা সরল না। শুভ্রর আদরগুলো চোখ বুজে মেনে নিতে থাকলো, যেন খুব ভালো লাগছে। অন্তে শুভ্র এবার সারাকে আবার জড়িয়ে ধরে বলে ওঠে, পিচ্চি পাখি তো তুমি আমাকে ভালোবাসো। শুভ্র কণ্ঠ শুনে সারা বেশ অবাক হয়। এমন কাঁপছে কেন মানুষটা? সারা কথা না পেয়ে শুভ্র সারাকে ছেড়ে ভালোভাবে বসায় নিজের সামনে। তারপর বলে, আমি যা যা বলবো সব কিছুর উত্তর দিবা, খুব দরকার। সারা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। সাথে সাথে শুভ্র সারাকে আবার কয়েকটা চুমু দিয়ে কাঁপা কণ্ঠে বলে ওঠে, পিচ্চি পাখি আমাকে ভালোবাসো? কেন? কতটা ভালোবাসো জানি না, তবে অনেক ভালোবাসি। একটা প্রমিস করবা পিচ্চি পাখি? কি প্রমিস? আগে বলো করবা। আচ্ছা প্রমিস করলাম। শুভ্র একটা দম নিল।
এই কথাটার অপেক্ষায় সে ছিল। তারপর আবার বলে উঠল, তুমি আমাকে কখনো ভুল বুঝবা না, প্রমিস করো। মানে তুমি কিন্তু প্রমিস করেছো। প্রমিসের সাথে ভুল বোঝার কি আছে? আর আমি কারোর কথাই ভুল বুঝি না, আমি নিজের চোখে না দেখলে। আপনি এসব কেন বলছেন ঘুম থেকে তুলে? আমার খুব ভয় হচ্ছে যদি তোমাকে হারিয়ে ফেলবেন না। চিন্তা করিয়েন না। শুভ্র জানে এই কথাগুলো বলেও কাজ হবে না। তার মন অশান্ত। বিশাল এক ঝড় এসে যদি তার সারাকে তার কাছ থেকে নিয়ে যায়, শুভ্র উন্মাদ হয়ে যাবে। শুভ্র সারাকে ছাড়া কারোর কথা ভাবতে পারে না। শুভ্র জানে এই ঝড় তার প্রিয় মানুষগুলোর ওপর দিয়ে যাবে। শুভ্র সারাকে টপ করে জড়িয়ে ধরে বুকের ভেতরে আগলে নেয়। শ্রাবণ রুমে বসে নিজের পোড়া হাতের দিকে তাকিয়ে আছে। হঠাৎ শ্রাবণের মনে আসে আনিশার কথা। সাথে সাথে হুহা করে হেসে উঠে শ্রাবণ। বিড়বিড় করে বলে উঠল, তাহলে দাবার গুটির প্রথম চালটা আনিশাকেই করা যাক। কে কাকে খাই দেখব। আনিশার পর অন্ত সব শেষ ওরু। আমার রাত্রিকে আমার না করে আমি ছাড়ব না শুভ্র। শ্রাবণের হাসির মাঝে দরজা খুলে ভিতরে ঢুকে আনিশা। চোখ মুখে প্রশ্ন। শ্রাবণ ভো কুচকে তাকাতেই আনিশা বিড়বিড় করে উঠল, আল্লাহ ভম্বল কে কি জানি ধরেছে। আমার আবার জিনে জন্মের ভয়। আল্লাহ এই বেডা হাসে কেন? হাসলে একদম গরু চোর এর মতো লাগে। আনিশার কথাগুলো শ্রাবণ স্পষ্ট শুনতে পায়। চোখে লাল হতে যায় আবারও। অসহ্য মেয়েটা একেবারে, তার একটুও সহ্য হয় না। শ্রাবণ বেশ রাগী কণ্ঠেই বলে ওঠে, আমার রুমে কি? ওই আসলে কি, এখন বের হব, তাই আম্মু আপনাকে ডাকতে পাঠিয়েছে। আপনি আর ছোট ভাইয়া বাদে তো আর কেউ গাড়ি চালাতে পারে না। শ্রাবণ অন্যদিকে ফিরে নিঃশ্বাস ফেলে আগের মতো গম্ভীর কণ্ঠেই বলে, উঠে তুই যা, আমি আসছি। শ্রাবণ বলার পরই আনিশা দাঁড়িয়ে আসে। শ্রাবণ বিরক্তি চোখে তাকাতেই আনিশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠে, আপনার হাতে পুরলো কি করে? তাও এতগুলো গোল গোল করে পুরানো, কেমন লাল হয়ে আছে, ভিতরে রক্ত দেখা যাচ্ছে। আনিশার কথা শুনে শ্রাবণ হাতের দিকে তাকিয়ে বলে, মনের কষ্ট আগুনে হৃৎপিণ্ড বিক্ষত, সেখানে সামান্য পোড়া হাত কিভাবে ঝরাবে রক্ত? আনিশা ব্রো কুচকে বলে উঠল, কি বললেন? শ্রাবণ এবার ধমক দিয়ে বলে উঠে, বের হ রুম থেকে, আউট। আনিশা ভয় পেয়ে হঠাৎ রাগে কারণ বুঝল। চোখ মুখ ভীতি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আনিশা রুম থেকে বের হতেই শ্রাবণ পুড়ে যাওয়ার হাত জোরে চেপে ধরল। সাথে সাথে পোড়া স্থান থেকে রক্ত বের হতে লাগলো। শ্রাবণ আঙুলের আগায় কিছু রক্ত নিয়ে সেদিক তাকিয়ে বলে উঠল, শুভ্র তুই আমার স্মার্ট বেস্ট ফ্রেন্ড। আমার ভাই হয়ে যেভাবে আমার থেকে ওকে সরাইলি, ঠিক একইভাবে আমি সারাকে সরাবো। আমি কি তোর মতো পাগল? আমার সারা না, আমার রাত্রি, ওর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে লেখা থাকবে শ্রাবণের নাম। রাত্রি আমার মানেই আমার। শ্রাবণ গায়ে শার্ট জড়িয়ে হাতে ঘড়ি পরে মোবাইলটা পকেটে নিয়ে বেরিয়ে গেল। ব্যাগগুলো দুপুরের গাড়িতেই তুলে রাখছিল তারা। শ্রাবণ নিচে গাড়ির কাছে চলে গেল। রিহান ফাতিহার বিষয়ে সব খুলে বলেছে নিজের বোনকে। রিহানের বোনও অনেক খুশি। যেখানে তার ভাই খুশি থাকবে সেখানে সে কি অসুখী হবে? রিহান ফাতিহার নাম্বারে কল দেয়। ফাতিহা তখন হিজাব বাঁধছে। ফাতিহা এক হাত দিয়ে কল রিসিভ করে লাউড স্পিকারে দেয়। সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসে রিহান কণ্ঠস্বর। রিহানের জোরাজুরিতে কথা বলতে রাজি হয় রিহানের বোনের সাথে প্রায় 20 মিনিটের ওপর কথা বলে। কথা বলতে বলতে ফাতিহা জানতে পারে রিহানের বোনের নাম রাহি। রিহানের 2 বছরের বড়, কথাবার্তাও বেশ সুন্দর।
ফাতিহার বেশ লজ্জা লাগলো হবু ননদের সাথে কথা বলতে। নিচ থেকে মিসেস আনিতার ডাকে ফাতিহা কল কেটে দিয়ে নিচে চলে এলো। নিচে নামার সময় সিঁড়িতে কারোর সাথে ধাক্কা খেলো। টাল সামলাতে না পেরে পড়তে গেলেই হঠাৎ। গল্প 4 বছরের চুক্তির মা 27 সম্পূর্ণ পর্ব শেষ।